সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে বাবলি ইয়াসমিন আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নির্বাচনের ট্রেন যাত্রা, সেটি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, স্বাগত জানাচ্ছি। আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে শুরুতে একটু আসি। 100 দিনের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা, সেটি পার করে তিনি গতকাল সকলের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। অনেকগুলো বিষয় সেখানে উঠে এসেছে, তাদের কর্ম নিয়ে নানা ধরনের কথা বলেছেন, যাদের প্রধান উদ্দেশ্য ছিল, প্রধান টার্গেট ছিল রাষ্ট্র সংস্কার। গত 3 মাসের মূল্যায়ন যদি আপনার কাছ থেকে জানতে চাই, কতটুকু সেই টার্গেট ধরে এগোতে পারলেন, অগ্রগতি কতটুকু দেখছেন? আচ্ছা, তার আগে আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, এটাকে নির্বাচনের ট্রেন যাত্রা বলছেন কেন? বাস যাত্রা বলতে পারতেন, বিমান যাত্রা বলতে পারতেন। কারণ প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে নির্বাচনের ট্রেন আসলে যাত্রা শুরু হয়ে গেছে, এই যাত্রা থামবে না। ওনার বক্তব্যের আলোকে বলেছেন। সেক্ষেত্রে আপনি যেরকম করে শুরু করছেন সেইভাবে বলি। এখন তো 3 মাস না 100 দিনের বেশি, 105-6 দিন হয়ে গেছে। এই এতদিনে গভর্নমেন্টের কিছু কিছু অ্যাচিভমেন্ট আছে আমি মনে করি, যেটা উল্লেখ করবার মতো। এর মধ্যে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ইমেজ দেশে এবং বিদেশে, আন্তর্জাতিক মহলে, যেমন ধরেন স্বৈরতন্ত্রের শেষ পর্যায়ে এসে অর্থনীতি একেবারেই মুখ থুবড়ে পড়েছিল, রিজার্ভ ছিল না, তারপরে ইনভেস্টমেন্ট ছিল না, নতুন করে ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল, ইত্যাদি ইত্যাদি। উনি আসবার পরে এই যে উনি জাতিসংঘে গেলেন, গতকালকার বক্তৃতার মধ্যে উনি বলেছেন যে 8 বিলিয়ন যারা উন্নয়ন সহযোগী তারা তাকে কমিটমেন্ট করেছে টাকাটা দেবে, এবং উনি চেষ্টা করছেন এগুলো যাতে কুইক ডিসবার্সমেন্ট হয়, সেটা বলেছেন। আর একটা করে একটা সোর্স বলেছেন যে সেটাতে উনি 5 বিলিয়ন কমিটমেন্ট পেয়েছেন বলে উনি বলছেন এই দুটো অ্যামাউন্টের টাকা পেলেই আমরা অর্থনীতিকে একটা ভালো ফুটিংয়ের উপরে দাঁড় করাতে পারবো। দুটো কথাই সত্যি। 3 নম্বরে উনি বলছেন যে আমরা আমাদের রেমিটেন্স পরিস্থিতি ভালো, আমরা 3 বিলিয়ন ডেট সার্ভিসিং করেছি উইদাউট টাচিং দি রিজার্ভ, ওখানে কোনো আসরই পড়েনি। তারপরে উনি বলেছেন যে আরও যদি যে রেটে এই রিজার্ভটা আসছে এটা যদি কন্টিনিউ করে, তাহলে উনি মনে করছেন যে একটা সাউন্ড ইকোনমিক বেস দাঁড়াবে, যেটা একটা। আমি মনে করি যে এই সবগুলো কথাই তার সত্যি, এবং আমি এরকম দেখতে পাচ্ছি যে ধরেন রিজার্ভ তো আগের চেয়ে অনেক একটা কমফোর্টেবল জায়গায় আছেই। তারপরে আপনার ডলারের অবস্থাও এখন আগের চাইতে ভালো, বা টাকার মানও আমি মনে করি আগের তুলনায় ভালো আছে, এবং ব্যাংকের অবস্থাও রিলেটিভলি আগের চাইতে বেটার, মানে তারল্য আগের মতো অত বড় সংকটে নাই। হ্যাভিং সেড অল দিস, আমি বলবো যে তারপরেও কিন্তু বিষয়টা আছে যে রিজার্ভ যাই থাকুক, ব্যাংকের তারল্য সংকট কাটেনি। এখনো বেশ কয়েকটা ব্যাংক আছে যেখানে আপনি চেক দিলে 10 লাখ টাকা চেক দিয়েছেন, 10,000 টাকার বেশি। গভর্নর বলেছেন যে আসলে এই সংকট কাটতে সময় লাগবে, কেননা এটা জাদুর পরশে হুট করে করা সম্ভব না, বছর 2 বা 3ও লাগতে পারে, এরকম একটি মন্তব্য তিনি করেছেন। এটা বলেছেন উনি, কিন্তু তারপরে আমি মানে তার কিছু স্টেটমেন্ট যেরকম একদম অন দি ফেস অফ দ্যাট অ্যাকসেপ্ট করছি, এইটা আমি এরকম মনে করছি না। ধরেন একটা ব্যাংক পারছে আর একটা ব্যাংক পারছে না কেন, এটার আরও কোনো ডিটেল স্টাডি লাগবে। আমি তাই বলি, যেটা আমার কাছে নাই, এই জন্য সেরকম কথা বলছি না। আরেকটা বিষয় হলো যে ইকোনমিক্স খুব বেসিক প্রিলিমিনারি ডেফিনিশন বলে ইটস এভরিডে বিজনেস অফ লাইফ। তো প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবন যাপনের যে মান, বিশেষ করে দ্রব্যমূল্যের কারণে সেটা এতই বিপর্যস্ত যে ওইটা একেবারে চূড়ান্ত খারাপ রেখে আপনি এই সমস্ত 2-একটা ইন্ডেক্স দেখিয়ে বলবেন যে খুব ভালো অর্থনৈতিক অবস্থা, এটা কমন পিপল মানবে না। এগুলো উনি কিছু করতে পারেন নাই। এবং ধরেন যে প্রাইস যে কমাতে পারি সেই ব্যাপারে সিন্ডিকেটের কথা সবই বলেছে, এগুলো উনি টাচ করতে পারেন নাই। আমি গতকালকে একটা প্রতিবেদন দেখেছি একটা টেলিভিশনে, যে এনআরবিসি যেটা আছে, ওই ব্যাংকে
বিরাট রকম দুর্নীতি হয়েছে এবং তার জন্যে ওই ব্যাংকে যিনি এমডি আছেন সরাসরি ইমপ্লিকেটেড, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি, তারা নিতে পারেননি। এই অভিযোগ তারা করছে, যেগুলো সব জানবার পরেও কেন এটার কোনো ব্যবস্থা না হচ্ছে না। তার মানে বলছে যে দুর্নীতিটা ব্যাংকেও কিন্তু চলছে। প্রশাসন যদি বলেন, পুলিশ ফোর্স এখন পর্যন্ত প্রোঅ্যাক্টিভ তো নয়, অ্যাক্টিভও না, বহু ক্ষেত্রেই আগের মতোই আছে। এবং আমরা তো গ্রামে যাই, গ্রামে গেলেই থানার খোঁজ খবর পাই, ওখানে দুর্নীতি আগের মতো নাই, কিন্তু শুরু হয়েছে ভেতরে ভেতরে, এরকম রিপোর্ট আছে। এগুলো বন্ধ করা যায় না যে তা আমি মনে করি না, তাছাড়া এগুলো গভর্নমেন্ট জানি না, তাও মনে করি না। আমাকে ধরেন গ্রামেরই 2-3টা লোক আছে, যে এই যে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র, এরকম 2টো করে ছাত্র যদি এক একটা থানাতে পাহারার মতো থাকতো, মানে ওরা বসে থাকবে, পর্যায়ক্রমে পাহারা দিচ্ছে, মেবি 4টা টিম, দেখবে যে তাহলে থানার ব্যবহার অনেক চেঞ্জ হতে পারতো, কিছু করে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার যে বিষয়টি, বাজার মনিটরিং এর সময় আমরা ছাত্রদের দেখেছি অনেক সময় তাদের বাজারে গিয়ে। আপনার কি মনে হয় যে ছাত্ররা যদি সেই মনিটরিং এর ব্যবস্থা নেয়, সেটি থেকেও কিছুটা পরিত্রাণ পাওয়া যেতে পারে? না, আমি এটার সাথে ছাত্রদের রিলেট করতে চাচ্ছি না, এই জায়গাতে ওয়ার্ক করবে না। কিন্তু ধরেন যখন ট্রাফিক পুলিশিং করেছে, তারা ভালো করেছে, এবং সেটার আরো একটা পরিকল্পনা চলছে সামনে, তাদেরকে মানে আরো তাদেরকে কিছু পে দিয়ে একটা কোনো ফর্মে তাদেরকে এমপ্লয় করে এটা করবে গভর্নমেন্ট বলেছে, সেটা আমি মনে করি ভালো কাজ করেছে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন কিছু কিছু বিগ মানি ব্যাগস আছে, যারা ওই আমরা যাদেরকে বলতাম যে ক্রনিজ অফ দি গভর্নমেন্ট, এবং যারা সরকারের সব ধরনের দুর্নীতি, অর্থনৈতিক কেলেঙ্কারি এগুলোর মধ্যে আছে, এদেরকেও মানে দে আর বিং টেকেন টু টাস্ক। এদের অনেককেই অনেক রকম পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, পলাতক হয়ে গেছে বেশিরভাগ। এবং সেরকম পরিস্থিতিতে গভর্নমেন্ট খুবই আমি বলবো যে একটা ডিফিকাল্টির মধ্যে দিয়ে, ধরেন যেমন বেক্সিমকো গ্রুপ মানে সালমান রহমানের পুরাটাই উনি তো অ্যাবসেন্ট, বেতন দেওয়ার লোকটাই, গভর্নমেন্ট কিন্তু এটাকে চালু রেখেছেন এখন পর্যন্ত, বেতন টেতন দিচ্ছেন, এগুলো করছেন। কিন্তু আমি ওই যে বললাম যে পুলিশের ফোর্স এটা কিছুই করতে পারেননি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিচ্ছু করতে পারেন নাই। এবং একই সাথে আমি বলবো যে যদিও বলেছেন যে ইলেকশন কমিশন খুব শিগগির গঠন করা হবে, এইটা মিনিং হচ্ছে 5 জন নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করা হবে। এইটা একটা সংস্কার নয়, আপনাকে একটা কমিশন তো গঠন করতেই হবে, কিন্তু ইলেকশন কমিশনের সংস্কার করবেন মানে গুণগতভাবে সেটা আপনাকে ওই ধরনের একটা নির্বাচন উপহার দেওয়ার যোগ্যতা আজ হোক বা ধীরে ধীরে নির্বাচনের দিন আস্তে আস্তে অর্জন করবে, যাতে সেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়। গুণগত পরিবর্তন হচ্ছে কিনা সেটা নিয়ে নিশ্চয়ই জানতে চাইবো। আসবো আপনার কাছে। জনাব ফজলুর রহমান, আপনার কাছে আসি। কিছুটা বিএনপির মন্তব্য আমরা পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিনের যে বিষয়গুলো সেখানে এসেছে। আপনার ব্যক্তিগত মতামত একটু জানতে চাইবো যে আপনি কি মনে করছেন কতটা সফলতা অর্জন করলো, কতটা অগ্রগতি হলো, এবং সেই সাথে আপনারা আশাহত হয়েছেন। গতকালে তার যে সকলের উদ্দেশ্যে দেওয়া ভাষণ ছিল, সেখানে নির্বাচনের রূপরেখা ছিল না, আশাহত কেন হলেন? কেননা ডিসেম্বর পর্যন্ত একটা টাইম ফ্রেম দেওয়া আছে, 31 ডিসেম্বর পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি গত 3 মাস বা 100 দিন বা 107 দিন যাই বলেন, আমি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার সম্পর্কে আমি যা বলেছি, এটা আমার কাছে অনেক সময় মনে হয় যে আমি ওনার সম্পর্কে, ওনার জীবনের শ্রেষ্ঠ কথা বোধহয় আমিই বলেছি। আমরা কি একবার শুনবো সেই কথাগুলো? যে আমি এমনও বলেছি, বাঙালি মুসলমানের মধ্যে গত 100 বছরে এবং এমন সন্তান আসে নাই, এবং আগামী 100 বছর আসবে কিনা জানি না, যার এত পরিচিতি, নোবেল লরিয়েট সহ এত পরিচিতি পৃথিবীতে থাকবে। তবে সেটা নন পলিটিক্যাল, অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমি তাকে দেখি। আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক আছে আমাদের জাতিসত্তায়, আমি অনেক বলতে পারি বাঙালি জাতিসত্তায় অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, কিন্তু ইউনূস সাহেব অরাজনৈতিক ব্যক্তি হিসাবে সারা পৃথিবীতে ব্যাপকভাবে পরিচিত, এবং আমাদের দেশের জন্য উনি সম্মান বয়ে এনেছেন। ওনাকে যখন 7 তলা 10 তলায় শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার চৈত্র মাসের গরমে কোনো ধরনের
লিফট না দিয়ে হাঁটিয়ে তুলতো, আমার মতো করে বোধহয় খুব কম লোকই বলেছে ওনার পক্ষে। সাংঘাতিকভাবে অনেক রিস্ক নিয়ে ওনার পক্ষে কথা বলেছে, কারণ ওনার সম্পর্কে আমার একটা উচ্চ ধারণা ছিল, আছে, আগামী দিনে কতটুকু থাকবে ওনার কর্মকাণ্ডের উপরে আমি বলবো যে আমি সঠিক ছিলাম কিনা সেটা আমি পরিমাপ করব। তো জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের যে সরকার, এই সরকার 100 দিনে আরও ভালো কিছু করা উচিত ছিল বা করতে পারত। কোন বিষয়টা নিয়ে যদি নির্দিষ্ট করে একটু জানতে চাই, যে কোন বিষয়টাতে আরো বেশি ভালো করতে পারতো? যেমন জিনিসপত্রের দাম 1 নম্বর কথা, বাজারে আগুন আছে, গত সরকারের চেয়ে একটুও কমে নাই, বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। 1 2 নম্বরে এই 100 দিনে সিভিল প্রশাসন এটা পিছন দিকে হেঁটেছে। নিচে অ্যাসিলেন্ট থেকে ধরে উপরে সিনিয়র সচিব পর্যন্ত এরা এত স্লত গতিতে চলছে যে এই দেশ চালানো কঠিন হয়ে গেছে। কারণ প্রশাসন হইল একটা সরকারের ঘোড়া, সেই ঘোড়া যদি ঠিকমতো কদম না নেয় সেনাপতি কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এইটা একদম স্থবির অবস্থায় আছে, এইটা ওনারা সচল করতে পারেননি, এটা ওনাদের ব্যর্থতা। পুলিশ চেষ্টা করছে তাদের মোরাল যে ব্রেকডাউনটাকে ওভারকাম করে কিছু কিছু জায়গাতে কিছু কাজ করতে চেষ্টা করছে। সেই চেষ্টা কিছু কিছু জায়গাতে কিছু সাকসেসফুল হয়েছে, কিন্তু পুলিশ এখনো মোরালি টোটাল ডেভেলপ করেনি, এইটাতেও তাদের ব্যর্থতা আছে। আর সবচেয়ে বড় কথা হইল 3টা প্রশাসন 4টা প্রশাসন এই দেশে কাজ করতেছে। কে বড় এটা আমরা বুঝি না। এক জায়গাতে 4 বন্ধু বসে আছে, প্রত্যেকেই তুই ডাকে পরস্পরকে, এই তুই 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 তুই। একজন বৃদ্ধ মানুষ গেছে পরে কয়, চাচা কেন আইছেন, কার কাছে আইছেন? বললো, কার কাছে আইছি তো জানি না বাবা, আপনারা তো সবাইকে তুই ডাকেন, কোন তুই যে আপনারা বড় এটা তো বুঝতে পারলাম না। ইউনূস সাহেবের আমলে যেটা হয়েছে, কোন তুই বাংলাদেশে বড় এটা বুঝতে পারতেছি না আমরা, আমি বুঝতে পারতেছি না, মান্না ভাই হয়তো বা বুঝে, আমি বুঝি না। এখানে ইউনূস সাহেব সহ তার মন্ত্রী সবাই, আমি বললাম ক্যাবিনেট বা অন্তর্বর্তীকালীন সভা বড়, এটা শক্তিমান কিনা, অথবা এর মধ্যে আবার 3 থেকে 4 জন আছে তারা আবার এইটাকে চালায় কিনা, যে এই 3 জন এক হয়ে গেলে সবাই তাদের পিছনে ছুটে। ইউনূস সাহেব এখানে এনসার্কেলড কিনা, আমি এর চেয়ে বেশিটা কথাটা আর বললাম না। 2 অবরুদ্ধ কিনা ইউনূস সাহেব তাদের কাছে। এটা কি দিন যত যাচ্ছে সেই প্রশ্নগুলোর উদ্রেক কি আপনাদের মনে হচ্ছে বেশি? আমি বলে নেই। 4 হইল মিলিটারি প্রশাসন। একটা থানাতে যাবেন, জেলায় যাবেন, সব কিছুর উপরে হইল মিলিটারি ভাইয়েরা আমার, ডিসি সাহেব, এসপি সাহেব, কিছু একদম পিছনে পড়ে যে যখন মিলিটারি মেজর যখন ডাকে একজন লোকরাই আমার কাছে আসো, অসহায় হয়ে যায়। কয়টা হইল? 3টা। আর হইল আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের সন্তানেরা, যারা মাস্টার মাইন্ড হিসাবে বা যারা আমাদের আন্দোলন করে দিছে, যারা তারা বলে এটা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, কেউ বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আমি বলি এটা একটা প্রতীকী একটা স্বাধীনতা যুদ্ধ, নট প্রতীকী, কিন্তু এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ একবারেই হয়েছে, এটা আর হবে না বাঙালির জীবনে, সরি। কাজেই তারা এটাকে স্বীকার করে, তারা আবার কোনোদিন শহীদ মিনারের দাঁড়ায়, কোনোদিন বিশ্ববিদ্যালয়ের বটতলা বা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায় এলান দেয়, অথবা তারা মিছিল করে হাইকোর্টে যায়, গিয়ে বলে এরা থাকবে, জজ সাহেব আর এরা থাকতে পারবে না, আবার কোনোদিন যাবে যে চিফ জাস্টিস থাকতে পারবে না, আমরা মিছিল করে আসছি। আবার তারা আবার শহীদ মিনার থেকে 5 দফা দেয়, 2-1 দফা বাস্তবায়ন হয়, অমুকরে বন্ধ করতে হবে অত ঘন্টার মধ্যে, এটার ঘন্টার আর শেষ হয় না। তাহলে পাওয়ারফুল কে? এখানে 2 জন ছেলে আছে, একজনের নাম হইলো আমার শিশু সন্তানের মতো এরা, আমার ছোট সন্তান চেয়ে ওরা ছোট, কারণ আমার বড় ছেলের বয়স 43 বছর, আমার বয়স 77।
এরা আমার সন্তানের চেয়ে ছোট। আপনার অনুমতি পেলে দুজন দর্শক আছেন আমাদের তো সঙ্গে, আমি তাদের একটু প্রশ্ন উত্তরটা নিয়ে আসতে কেন চাই। আমি কথাটা বলছি এটা, এখন এই চারটার মধ্যে কে কার হাতে বর্তমান মূল সরকার ক্ষমতাটা ক্ষমতাটা কার কার হাতে? আমি হাতে? বুঝতে পারি না। এটা হইলো আমার 3 মাসের মধ্যে এই জিনিসগুলো আমার কাছে ব্যর্থতা মনে হয়, বা এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে এর চেয়ে বেটার সলিউশনে আসতে পারত, কিন্তু ওনারা এখন পর্যন্ত জীবিত। আপনি গিয়ে দেখবেন বেশিরভাগ না হইলেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব নাই, মন্ত্রীর পিএস নাই, 27 বার ফোন করবেন একটা লোককেও আপনি পাবেন না, যে কার দায়িত্বে কি আছে কাউকে পাবেন না, আপনি কেউ দায়িত্ব নেয় না। বরং দল থেকে যারা গেছে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ে অথবা শিক্ষা ডিজি শিক্ষা, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু বলছে যে আমাদের মূল দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, সেই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি। তাহলে কি সেই যোগাযোগটা কি ঠিক আছে, নাকি আপনি এখন যে যোগাযোগের কথাটি বলছেন? ঠিক আছে, এইরকম যে এক লোকের কাছে আর এক লোক 5,000 টাকা পায়, এটা ছোটবেলার গল্প। আমার কাছে 5,000 টাকা এখনের 5 লাখ ধরেন, তো ওই যে টাকা পায় সে গিয়া প্রতিদিন তাগিদ করে যে পাওনাদার যে আমার টাকা দেও, বাজারে গেলে তাগিদ করে, খেতে গেলে তাগিদ করে, গোসল করতে গেলে তাগিদ করে। তখন সে একদিন গিয়া বলতেছে পাওনাদারের বাড়িতে, এই কালকে যাইও টাকা নিয়ে আইসো, তোমার টাকা সব জোগাড় করছি। আসছে খুব খুশি হয়ে টাকা দিয়ে দিবে, ভাই টাকা দিয়ে দেন, আরে অপেক্ষা করো একটু চা মুড়ি খাও, খাওয়াইলো, খাওয়াইয়া বলতেছে এই যে নেও টাকা। কতগুলো তেঁতুলের বিচি ওই লোকের হাতে দিল। কি ভাই তেঁতুলের বিচি কেন? বলো তুমি কি বুঝতে পারো নাই তোমারটা সব ঠিক হয়ে গেছে, এই তেঁতুলের বিচি আজকেই আমি লাগাবো, বড় হবে তেঁতুল গাছ, তারপরে এত তেঁতুল ধরবে যে তোমার সমস্ত টাকা আমি দিয়া তোমারও হবে আমারও হবে। তো এইটা আমার কাছে তেঁতুল গাছের মতো মনে হইতেছে। আমি খুব ক্লিয়ারলি বলি 4 বছরের কোনো প্রয়োজন নাই। এটা যারা করতেছে ইউনূস সাহেবকে কিন্তু তারা খুব ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে, আমি বারবার বলি কথাটা, 10 জন প্রধানমন্ত্রী একত্র করলে যত উঁচু হয় তার চেয়ে উঁচু মানুষ। কোনো কারণে যাতে এরশাদের মতো স্লোগান না পড়ে, ওই এরশাদ গদি স্যার গদি নয়তো বাপদাদার, এই স্লোগানটা যাতে না পড়ে, এটা আমি চাই। আপনাদের মধ্যে হতাশার সাথে সাথে আমরা কিছু আরো কিছু বিষয়, হতাশা বিএনপির পক্ষ থেকে হতাশার কথা বলা হচ্ছে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম। আমার কোনো হতাশা, আমি দলীয়ভাবে কথা বলছি না, একেবারে ব্যক্তিগত অবজারভেশন আপনারা শুনতে আমি পাচ্ছি। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা এবং বিএনপির চেয়ারপারসন, দর্শকের ফোনটা নিয়ে আপনার কাছে আসতে চাই, কারণ তারাও আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, আপনাদের কাছে সরাসরি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাই এই আয়োজনে, নাম বলবেন এবং আপনার প্রশ্ন করবেন। আমি আব্দুল্লাহ মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। বলবেন। আসলে দুজন অতিথির কাছে আমাদের প্রশ্ন যে এই সরকার কতদিন মেয়াদে থাকবে? আচ্ছা, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্ন উত্তরটা নেব। আরেকজন আছেন, আমরা তাকেও একটু স্বাগত জানাতে চাই। দর্শক কে আছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি, আমার প্রশ্ন হচ্ছে, অনেকেরই চাওয়া এই সরকার মৌলিক কয়েকটি বিষয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুক, কিন্তু আমার প্রশ্ন শুধু কয়েকটি বিষয় সংস্কার কেন? তারা যদি সিংহভাগ সংস্কার করতে পারে তাহলে করুক, তাতে সমস্যা কোথায়? আর তাদেরকে সময় দিলে কার কি সমস্যা? গত 53 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তারা বাক স্বাধীনতা, আইনের শাসন ইত্যাদির জন্য কি করেছে? একটু দেখি ইউনূস সরকার তার কথা দিয়ে কতটা কথা রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। জনাব ফজলুর রহমান, আপনার কাছেই আসি। একেবারে সেকেন্ড যে প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা নিয়ে একটু শুরু করি। বেশি সময় দিলে সমস্যা কোথায়? সিংহভাগ যদি সংস্কার করে তারা যায়, সেখানে সমস্যা কোথায় আসলে? সংস্কারের টোটাল দায়িত্ব তাদের না। ওই যে প্রশ্নকারী যে কথাটা বললেন, তাদের কি দায়িত্ব সংস্কারে? হোয়াট ইজ সংস্কার? কি চান তারা? তাদেরকে দায়িত্ব, তাহলে ইলেক্টেড যারা ইলেকশন করব, যারা পার্লামেন্টে আসবে, তারা কি করে? আঙ্গুল চুষবে পার্লামেন্টে বসে বসে? তাদের কোনো কাজ নাই, ওনারা সব সংস্কার করে দেব। ওটা কি স্কুলের ছাত্র, এই দেশের মানুষ? কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেভাবে তো আসলে সংস্কার করেনি, এমন প্রশ্ন তিনি করছিলেন যে এর আগে তো আমরা বিএনপির সময় দেখেছি, আওয়ামী লীগের সময় দেখেছি, অন্যান্য সময় দেখেছি, কিন্তু সেইভাবে তো আসলে সংস্কারগুলো হয়নি, যে সংস্কারগুলো ওনারা সংস্কারগুলো করে দিবে কেমনে? হাও? এটা কি ব্ল্যাকবোর্ডের অঙ্কের মতো যে 2 এ 2 এ 4, 2 দুগুণে 4 লিখে আবার মুছে দিব, তারা আবার লিখে দেবো? এটা কি এরকম? সংস্কারটা কি এরকম জিনিস? সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস।
ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ হিস্ট্রি অ্যান্ড স্ট্রাগল। যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন সংস্কার চলবে, তারা থাকুক। যেমন আজকে একটা ছেলে, ওগুলোরে আমি ছেলেই বলি, আমাদের সন্তানের মতো ছেলে পেলে 22-23 বছরের বয়স, এই ছেলের কথায় আবার দেশ নাকি নড়ে। সে বলতেছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত কোনো ইলেকশন হবে না। ওই ছেলে কি বুঝে যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার কেমনে হয়? একটা বিচার করতে 25 থেকে 30 বছর লাগে। আপনার কাছে কি মনে হয় এই সরকার আসলে কতদিন থাকা উচিত? ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর, এর মধ্যে 1 বছরের মধ্যে শেষ করে দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ। তারা কেন থাকতে চান বিনা ইলেকশনে, নন ইলেক্টেড? তারা কেন বট গাছের চেয়ে কলা গাছ বড় হইতে চায় কেন? ইলেক্টেড গভর্নমেন্টের আয় যদি 5 বছর হয়, তাদের বয়স কেন 6 বছর হবে, 4 বছর হবে? এটা তো কোনো কথা না। তারা ইউনূস সাহেবের মতো লোকের কাছ থেকে তো সারা দুনিয়ার মানুষ এটা আশা করে না। আমরা তাকে মাথার উপরে রাখতে চাই, প্রয়োজনে উনি থাকতে চায়, তাইলে সংবিধান সংসদ রাষ্ট্রপতির পাওয়ার বাড়ানো হইতে পারে। উনি যদি সেটা দেখাইতে পারে সব, যেটা মান্না ভাই যেটা তার স্যারের কাছ থেকে আশা করে যে অর্থনীতি উনি খুব বেশি ডেভেলপ করে ফেলতে পারবে, তাইলে আমরা মাথার উপরে ওনাকে রাষ্ট্রপতি জনগণ রেখে দিব না। জনাব মাহমুদুর রহমান, মানে আপনি প্রশ্নগুলো শুনেছেন। একজন বলেছিলেন যে এই সরকার আসলে মেয়াদ কতটুকু হবে, কতদিন থাকবেন। আরেকজন বলেছেন যে এই সরকার যদি আসলে চাই সব অধিকাংশ সংস্কার করে যেতে চাই, তাহলে সমস্যা কোথায়? কারণ এর আগে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের সংস্কারের কথা আমরা জানি না বা তারা চেষ্টা করেনি। বাংলাদেশের ফরেন সেক্রেটারি কিছুদিন আগে আমেরিকা গেছিলেন, তো ওখান থেকে নিউজ এসছে, আমাদের পত্রিকাগুলোতে ছাপা হয়েছে, টিভিতেও বলেছে কিছু কিছু। ওরা আমেরিকানরা বলেছে, সম্ভবত স্টেট ডিপার্টমেন্টে যারা দায়িত্বে ছিলেন তারা বলেছেন, আমরা ডক্টর ইউনূসকে এবং তার সরকারকে সমর্থন করি, কিন্তু একই সঙ্গে আমরা এটাও বলি ডক্টর ইউনূসকে যে উনি যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে তার জনপ্রিয়তা কমে যায়। ক্রাইসিস গ্রুপ বলে একটা আছে, সবাই চেনে গ্রুপটা, অনেক মানে এই সমস্ত ইনডেপথ স্টাডি করে। তারা যে রিপোর্টটা দিয়েছে তাদের কথার মধ্যে এটা আছে যে ডক্টর ইউনূস অনেকগুলো জিনিসই ভালো মতো অ্যাড্রেস করেছেন, অনেকগুলো সেরকম করে পারেননি। এটা যদি দীর্ঘদিন চলে তাহলে উনি সব কিছু করতে পারবেন না, জনপ্রিয়তা হারাবেন। এখন ধরেন এত বড় একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার আসলো, বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম যে সমস্ত অংশী তাকে সমর্থন করেছে, কিন্তু ধীরে ধীরে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। প্রধান বিরোধী দল ইতিমধ্যেই বেশ কিছু মন্তব্য করেছে যেগুলো সরকারের বিরুদ্ধে যায়, এবং সরকারের পক্ষ থেকে সেই সমস্ত মন্তব্যের উপরে তাদের সাথে কথাবার্তা বলে বিষয়টার নিষ্পত্তি করা, একটা সমঝোতায় বা বোঝাপড়ার মধ্যে আসার কোনো চেষ্টা করেনি। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এর আগেও আমরা বলেছি প্রশাসনের সংকট। যদি সত্যি সত্যি ওরকম হয় তাহলে আমরা কোথায় যাব? ওটার মানে হচ্ছে দীর্ঘদিন থাকলো ক্ষমতায়, তারপরে সরকারটা জনপ্রিয়তা হারালো, আন্দোলন হলো, সরকারটা পড়ে গেল, তখন আরও অন্ধকারের শক্তি ক্ষমতায় এসে যাবে। এই কারণে উনি সব সংস্কার করে যাবেন, মানুষের সংস্কার করতে 5-6 বছর লাগলে এটা কোনো কথা হতে পারে না। আপনি যতদূর পারেন করেন না, কিন্তু আমরা বেসিক টার্মটা কি? আমাদের সংকটটাই ছিল যে আমাদের গণতন্ত্র ছিল না, নির্বাচনটা ধ্বংস হয়ে গেছিল। এখন একটা নির্বাচন করেন এমন যে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়, যে নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা পরবর্তী গণতান্ত্রিক সমাজটা নির্মাণ করতে পারি। একটু জানতে চাই আসলে জনগণ যেভাবে কথা বলছে বা আমরা এই অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দেখতে পাচ্ছি রাজনৈতিক কোনো দলকেই তারা সেভাবে আসলে চাচ্ছে না। আওয়ামী লীগ চলে গেছে, তারা কখনো কখনো বলছে যে আমরা আসলে বিএনপিকেও চাই না। জনগণের মধ্যে এই পরিবর্তনটা কেন এলো আপনার কাছে কি মনে হয়? আপনি কিসের ভিত্তিতে বলছেন যে জনগণ কোনো রাজনৈতিক দলকে চায় না? কিসের ভিত্তিতে বলছেন? মানে আপনি বললেও আমি কিন্তু কন্টেস্ট করতে পারি এই জন্য যে রাজনৈতিক দলগুলো একটা জনসভা ডাকুক, কত লোক আসে দেখেন, আর সরকার ডাকুক বা যারা রাজনীতি করে না তারা ডাকুক, দেখেন কতগুলো লোক আসে। একেবারে নতুন প্রজন্মের যারা জেন জি আছেন বা যারা স্টুডেন্ট আছেন তাদের মন্তব্যের সূত্র ধরে আসলে আমি প্রশ্নটি আপনার কাছে করেছিলাম। না, তাদের মন্তব্যও যদি হয় তো আমি একই কথাই বলবো যে তারাও এখন যে সভাগুলো করছেন সেটা কিন্তু আন্দোলনের সময় যেরকম ছিল ওরকম হচ্ছে না। কিন্তু রাজনৈতিক দল এই দেশে বড় 2-3টা রাজনৈতিক দল এখনও আগের মতোই আছে, মেবি আরও বড় হয়েছে, কাজে ওরকম অ্যাসেসমেন্ট কারেক্ট আসলে। আর একটা জিনিস আপনাকে বলি, ধরেন ইনার সাপোর্টের
একেবারে নিষ্ক্রিয় সমর্থনের তো কোনো মূল্য নেই। আপনি ঘরের মধ্যে বসে বসে বলছেন না এটা ভালো এটা খারাপ, ভোটের দিন যাচ্ছেন না, আপনি এটা ভিসিপি ছেড়ে দিয়ে ছবি দেখছেন, ওটাতে কি আসবে যাবে। বরং যেটা মেহনতি মানুষ যে হয়তো ভালো করে বোঝে না কিন্তু ভোটটা দিল, তারটা ম্যাটার করবে। এই অর্থে আমি বলছি প্রোঅ্যাক্টিভ যে সাপোর্ট, যে পার্টিসিপেশন, সেগুলো পলিটিক্যাল পার্টির সাথে আছে। এইটা অস্বীকার করে আপনি একটু ইন্টেলেকচুয়াল বিলাসিতা করবার কোনো মানে হয় না। এটা আমাদের দেশে হয়, সো কল্ড ইন্টেলেকচুয়াল এটা করেন, ওইটার কোনো মানে নেই। ওইভাবে যদি দেখেন তাহলে আমি আবারও ওই আগের কথাই বলবো যে সরকার সব সংস্কার করবেন, সব ভালো ভালো কাজ করবেন, তো ভালো কাজ তো আপনি সারা জীবন ধরেই করতে পারবেন, কারণ ভালো কাজের তো কোনো শেষ নাই, ওটার কোনো লিমিটও নাই। অতএব আপনার টার্ম কি একটা ফেয়ার ইলেকশন করেন, যেটার উপর দাঁড়িয়ে আপনি পরবর্তী গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে পারবেন, ততটুকু সময় দেওয়া যাবে। আপনার কাছেও কি এমনটা মনে হয় যে অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে বা অন্তর্বর্তীকালীন সরকারকেই যদি সরাসরি বেশি দিন থাকে, তিনি জনপ্রিয়তা হারিয়ে ফেলবেন এবং সেটি আসলে ফেইলিওর হয়ে যাবে? আপনার এরকম একটি মন্তব্যও ছিল, সেটি ধরে যদি একটু জানতে চাই, কেন মনে হয় যে ফেল করবে? আপনার মন্তব্য কি? আমি তো বললাম অনির্বাচিত সরকার, নন ইলেক্টেড গভর্নমেন্ট, আপনি যে বলতেছেন তাদের খুব জনপ্রিয়তা, আমি তো কোথাও আমি তো অলরেডি বাংলাদেশের অনেকগুলো জেলা ঘুরে ফেলছি, সেই জেলাগুলোতে তো দেখলাম কই তারা কোথায় দেখা। একমাত্র ঢাকা শহরের লিমিটেড কিছু অবস্থান, ছাত্র ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণে এরা আমাদের ছেলের সন্তান, এদের বিরুদ্ধে আমি সমালোচনা করব না এই কারণে, কারণ আমার ছোট ছেলেও এদের চেয়ে বড়। এরা এখনও ইউনিভার্সিটি কেউই পাশ করে নাই, কিন্তু আমার ছোট ছেলে ব্যারিস্টারি পাশ করে বসে আছে। কাজে আমি এদের সমালোচনা করতে গেলে তো আমার অসুবিধা, যদি এরা বেশি সমালোচনা করতে আমাদের ছেলেরা ওদের সমালোচনা একসময় করা শুরু করবে। আমি সবসময় দেখি জনাব ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন টাওয়ারিং পার্সোনালিটি, উনার কিছুতেই নন ইলেক্টেড গভর্নমেন্ট হিসাবে বেশি থাকার চেষ্টা করা উচিত না, তাইলে উনাকে মানুষ ভুল বুঝতে পারে। কাজেই এটা উচিত না। আর ওনার দেশ চালাইতে পারতেছেন না তো। আমি আপনাকে উদাহরণ দিই, দুই একটা উদাহরণ খালি দেব। এই বাড্ডা থানাতে কয়েকদিন আগে একটা মামলা হয়েছে, যে মামলাতে 53 জন 53 সিনিয়র সচিব এবং সচিব আসামি হয়েছে একটা মামলায়। অথচ এরার জীবনে বোধহয় একদিনও কেউ বাড্ডা জানে, বুঝছেন তো। এমনকি যে কামাল সাহেব, ইউনূস সাহেব 8 তারিখে যেদিন শপথ নিলেন, উনি ওই যে সিনিয়র সচিব হিসেবে যিনি সমন্বয় সবটা করছেন, উনিও কিন্তু ওই মামলারই আসামি। 53 জন সচিব এবং সিনিয়র সচিব আসামি। আপনি এই যে মামলার, মিথ্যা মামলার যে একটা হিড়িক পড়ছে, এতে করে খালি সরকার ক্ষতিগ্রস্ত হইতেছে, রাজনীতিবিদ তা না, সারা বাংলাদেশ। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু মিথ্যুক হিসাবে প্রমাণিত হচ্ছি যে মিথ্যা মামলায়। আপনাকে আমি বলি, বাসানটেক থানা, নামটা আপনি বাসানটেক থানা, নতুন থানা হয়েছে, এইখানে একটা মামলা হয়েছে। সেই মামলায় সমস্ত আসামির বাড়ি হইল কিশোরগঞ্জের তারাইল থানায়, এবং যারা আসামি তারা হইল আমার তারাইল থানা বিএনপির জেনারেল সেক্রেটারি লিটন সহ সমস্ত বিএনপির নেতারা। ওরা খোঁজ নিতে আসছে কে মামলা করলো, বাসানটেক থানায়, আমার বাড়ি তারাইল, জীবনে আসে নাই কোনোদিন। বাদী সাবরে খুঁজতে গেছে, বাদী ফোনে কয় ঠিক আছে মামলা একটা হয়ে গেছে, সরি, কিছু দিয়াটিয়ার যান মানেও সামান্য না, জন প্রতি 5 লাখ করে টাকা দেওয়া যান, আপনার নাম চার্জশিটে থাকবে না। এই যে শুরু হয়েছে এই দেশে, এই যে কালচারটা শুরু হয়েছে, মিথ্যা গায়েবী মামলার কালচার, যেটা শেখ হাসিনা শুরু করছিল, ধৈর্য ধরার মতো না। শেখ হাসিনার আমলের মামলা, মানুষকে খুন করা, মানুষকে গায়েব করা, এইটার বিরুদ্ধেই তো এই সংগ্রামটা হয়েছে, এইটার বিরুদ্ধে তো আন্দোলনটা হয়েছে, এইটার বিরুদ্ধে তো গণঅভ্যুত্থানটা হয়েছে। এখন আমরা যদি একই কাজ করতে থাকি, তাহলে দেশ যাবে কোথায়? ওই যে বলে স্টিমার লাগছে আইসা দক্ষিণ দিকে, স্টিমার তো বুঝে নেই, আমি স্টিমার তো বলতে পারি না, গ্রামের স্টিমার সেন্ট মার্টিন দ্বীপে এসে লাগবো। আর ওখান থেকে পৃথিবী যতদিন আছে তো আর থাকবে, আমাদের আরও বন্ধুরা থাকবে আমাদের আশেপাশে। আর আমরা এখানে খালি ওই কিছু পোশাক দেখবো জাতিসংঘের নামে আসছে এখানে শান্তি রক্ষা করার জন্য, আর আপনারা মায়েরা বোনেরা কান্দা বলবেন ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে।
এই জায়গাটা কিন্তু বাংলাদেশ চলে যাচ্ছে। আমরা কিন্তু মানুষ হিসাবে আমরা কিন্তু দায়িত্ব নিয়ে রাজনীতিবিদ হিসাবে আমাদের দেশটা চালাইতে পারছি না। যদি না পারি দেশ কিন্তু পরাধীন হয়ে যাবে রাজনৈতিকভাবে, আমি কথাটা বললাম, ভৌগোলিকভাবে না হইলেও অর্থনৈতিকভাবে পরাধীন হয়ে যাবে, এই দেশ থাকবে না। ইউনূস সাহেব যদি ফেল করে, আমি আপনাকে এই কথাটা যে কথাটা মান্না ভাই বললেন, ইউনূস সাহেবের মতো লোক যদি ফেল করে খুব ক্ষতিগ্রস্ত হবে এই জাতি, খুব ক্ষতিগ্রস্ত হবে। আমি বললাম আপনারা তো আসলে কেউ ফেল হতে দেবেন না, আপনারা আপনাদের ফেল হতে দেব না। ওনার কাজ হইল কি জানেন, হি মাস্ট রেফার দ্য পাওয়ার টু এ গভর্নমেন্ট হু ইজ ইলেক্টেড বাই দ্য পিপল, এবং একটা ফেয়ার ইলেকশন দিয়া সেটি তারা দিতে চাচ্ছেন। যদি একটু প্রশ্ন করি যে তারা সেটি দিতে চাচ্ছেন, নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার কথাও তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে তারা যদি না দিতে পারে সেক্ষেত্রে বিএনপির কার্যক্রম কি হবে, পদক্ষেপ নেবে সেই বিষয়টি নিয়েও একটু জানতে চাইবো। আমি আপনাকে একটা কথা বলি, আপনি ম্যাডাম আপনি শুনেন, আইয়ুব খানের মতো একজন জেনারেল যে বলছে দিস ইজ মাই পাকিস্তান, 58 সনের 27 অক্টোবর বলছিল আমি 3 মাসের মধ্যে ইলেকশন, 3 বছরের মধ্যে ইলেকশন দেব। 3 বছর লাগে না, 2.5 বছরের মধ্যে আইয়ুব খানের মতো একজন সামরিক শাসক ইলেকশন দিছে। এহিয়া খান আসলো 1969 সনের 24শে মার্চ। কত কথা বলবো এই দেশে। 24শে মার্চ ইলেকশন দিল, আইসা পরের বছরের 27শে ডিসেম্বর, অর্থাৎ 1 বছর 6 মাস পরে, 1.5 বছর 1 বছর 5 মাসের মাথায় এহিয়া খানের মতো একজন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ইলেকশন দিল। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নিল হিসাবে 76 সনে, বললো আমি 2 বছরের মধ্যে আমি ইলেকশন দিব। 78 সনে প্রেসিডেন্ট ইলেকশন দেওয়া মার্শাল ল উইথড্র করলো। এরশাদের মতো লোক ইলেকশন দিল 1.5 বছরের মধ্যে, আমরা মানলাম না। ইভেন যে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক 111-এর সরকার আসলো, এরা আইসা প্রথম দিন বলছে আমরা 2 বছরের মধ্যে ইলেকশন দিব। 2 বছরে 1 দিন হয় নাই। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, 2 বছরের কম সময়ের মধ্যে চলে গেছে। ইউনূস সাহেবের মতো মহান লোক, যার ক্ষমতার প্রতি কোনো ধরনের মোহ থাকার কথা না, উনার কাছে ক্ষমতা কি, প্রধানমন্ত্রিত্ব বা কি, এটা উনার তো এটা উচিত না। উনার উচিত হলো ক্ষমতা যত দ্রুত, ঠিক আছে, পাবলিকের প্রতিনিধি, জনগণের, দেশটা কার, কনস্টিটিউশনে কি লেখা আছে, দেশের মালিক জনগণ, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। আপনার একটি মন্তব্য দিয়ে একটু এই পর্বটা শুরু করো। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা সহ সরকার গত 3 মাসে কিছুই করতে পারেনি, তাদের সংস্কার কমিটিও কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেনি, জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার সরকার চাপিয়ে দিতে পারবে না। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার যে অতি প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচন দিতে চাচ্ছে, সেই সময়সীমা কতটুকু হওয়া উচিত? এটা আমাকে জিজ্ঞেস করলে না আমার জবাব দেওয়া সমীচীন হয় না। কেন আমি বলেছি 3টা বিষয় লাগবে। একটা হলো আপনার পুলিশ ফোর্স, একটা হচ্ছে জনপ্রশাসন, আর একটা নির্বাচন কমিশন। কিন্তু খেয়াল করেন নির্বাচন কমিশন মানে 5 জন কমিশনার না, ডাউন টু দি গ্রাউন্ড, মানে একদম লোয়েস্ট যে লেভেলে ভোট হচ্ছে সেখানেও যাতে এটা প্রপারলি হয়। হোল ইলেকশন কমিশনের আন্ডারে যাতে এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা যায়, সাধারণত এরকম হয় না, কারণ ওরা কথা শোনে না। ওই জিনিসটা করা। তো এখন আপনি পুলিশটাকে পুরো সাজাবেন কতদিনে? আমার হাতে তো দায়িত্ব নেই। আমি কেমনে বলবো যে এই কটা জেলাতে কোথায় কোথায় দুর্বলতা আছে, ত্রুটি আছে, কভার করতে হবে, এবং আমার কাছে এই ম্যান পাওয়ার আছে? আমি তো জানি না, আমার যারা সুযোগ নেই। এটা গভর্নমেন্টের বলা উচিত। ওরা যখন বলে যে মানে নিতান্তই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা করবো, তখন তাদেরই বলা উচিত নিতান্ত প্রয়োজন বলতে তারা এইটা বোঝান, এইটা হলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। এটা কিন্তু তারা বলেননি, এবং এই জায়গাতে আমি মনে করি বেশ গ্যাপ আছে। ডক্টর ইউনূস বক্তৃতার মধ্যে একটা স্বপ্ন দেখিয়েছেন প্রায়, মানে একটা বহু উঁচু জায়গাতে দেশকে অর্থনৈতিকভাবে নিয়ে যাবেন, কিন্তু পলিটিক্যালি কই যাবে সেটা সম্পর্কে একদম ডার্কে রেখেছেন। সেটা আবার কী করেছেন, এইখানে বলছেন যে আমরা এগুলো করে তারপরে যাব। আবার আল জাজিরার সাথে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেইখানে বলেছেন 4 বছরের কম সময়ের মধ্যে হয়তো এটা হবে। এখন আবার সবাই যখন জিজ্ঞেস করেছে 4 বছর হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, তখন তার প্রেস সেক্রেটারি বলছেন যারা 4 বছর হচ্ছে এই যে আপনার কনস্টিটিউশন যে রিফর্ম হচ্ছে সেই জায়গায় 4 বছর টার্মের কথা বলছে। অর্থনৈতিক উন্নতি করতে গিয়ে কি রাজনীতিকে কিছুটা দূরে সরিয়ে রাখা হচ্ছে? বিষয়টা কিরকম? না, কোনো সময় এটা তো কেউ পারবে না, বিকজ
পলিটিক্স আর ইকোনমিক্স একটা আর একটা সহযোগী, কোনটা কখন ডোমিনেট করে এটা আপনি বলতে পারবেন না। কোনো সময় অর্থনৈতিক কারণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ফেলে, কিন্তু মোস্ট অফ দি টাইম পলিটিক্স ইজ দি কমান্ডার, পলিটিক্স নিয়ন্ত্রণ করে। আপনি পলিটিক্সকে একটু অ্যাভয়েড করে দূরে সরিয়ে রেখে অর্থনৈতিক উন্নতি যদি করতে চান সেটাও করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অংশে খুব বেশি সময় নেই। জনাব ফজলুর রহমান, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হয় সেক্ষেত্রে বিএনপির আসলে কি করার আছে? এই ব্যাপারে বিএনপি বলতে পারবে, নীতি নির্ধারকরা বা আমরা সিদ্ধান্ত নিয়ে বলবো, কারণ বিএনপি টোটাল ব্যাপারটা গতকালকে ওনার বক্তব্যের পরে আমার জানা হয়নি। কিন্তু আমার এইটা আমি বুঝছি আমার অভিজ্ঞতা দিয়ে। আমি মান্না ভাইয়ের চেয়ে 2 বছরের বড়, আমার রাজনীতির বয়সই 60 বছর তার উপরে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝে ফেলছি ব্যাপারটা, যে তারা সবাইকে নিয়ে বসতে চায় না, সবাইকে নিয়ে আলাপ আলোচনাও করতে চায় না, শুধু সবার কাছ থেকে ওনারা শুনতে চায়। কিন্তু ওই যে খোলা মন নিয়ে আলোচনা করা, কি করলে এই দেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে, কি করলে পরে এই দেশে একটা সুন্দর সমস্ত রাজনৈতিক দল, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ বলবো না এই কারণে, কারণ আওয়ামী লীগ গত 15 বছর যা করছে ওদের মহাশাস্তি হওয়া উচিত, আমি এটা বলছি না। আমি পাশে বসে আছি, না বিএনপি সহ নাগরিক ঐক্য সহ সমস্ত বিরোধী দল, জামাতে ইসলাম, যে জামাতে ইসলামের আদর্শ কিছুতেই আমি পছন্দ করি না, সারা দুনিয়াতে কই আমি, কিন্তু জামাতে ইসলামও তার একটা রোল প্লে করতেছে বাংলাদেশের ব্যাপারে। ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন যারা আছে, কমিউনিস্ট পার্টি, সব নিয়ে বসেন এবং কি আপনি করতে চান, কারে কি বুঝাইতে চান আমি তো বুঝি না। কিসের সংস্কার? অর্থনীতি যদি অনেক উন্নতি হয় তাহলে কি আপনার কাছে তো পলিটিক্স নাই। ইফ দেয়ার ইজ নো পলিটিক্স, সেখানে অর্থনীতির সংস্কার হবে না। আগে ছিল সেটা, যখন সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র আসলো তখন কথা হইল ইকোনমিক্স ডিটারমিনস অল দ্য রিলেশন ইন এ সোসাইটি। এখন কিন্তু পলিটিক্স ডিটারমিনস অল দ্য রিলেশন। কাজে আপনি পলিটিক্সে নাই, আপনি খালি অর্থনীতি ঠিক করে কি অর্থনীতি দিব, কি দিচ্ছেন? গত 3 মাসে তো আপনি একটা মাছের দামই কমাইতে পারছেন না, আপনি তো কাঁচা মরিচের দাম কমাইতে পারছেন না। কাজে আপনি অর্থনীতি দিবেন তো বুঝছি, মর্নিং শোজ দ্য ডে দেখছি তো। আমার কতটা পলিটিক্যাল লোক ছাড়া, পলিটিক্যাল পার্টি ছাড়া, পলিটিক্যাল জোট ছাড়া, আমি মনে করি ইউনূস সাহেবের মতো একজন মহান ব্যক্তির কাছে আমার একটা হাত জোর করে দাবি, আপনি সবাইকে নিয়ে বসেন, দেশের সবাইকে নিয়ে বসেন, কাউরে প্রতিপক্ষ বানায়েন না, সবাইকে নিয়ে বৈশাখ কি করতে হবে বলেন, আপনারা যা বলবেন আমরা সবাই মিলে করব। এইটা না করতে পারলে ওই পেটের ভিতরে কথা রাইখা যেটা দেখা যায় ক্ষমতা কিভাবে দীর্ঘায়িত করা যায়, আরো কিছুদিন থাকতে, এইভাবে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি ফজলুর রহমান বলছি, আমি উবায়দুল কাদের শেখ হাসিনারা বলছিলাম এই হাসিনা, আমি এইভাবেই বলতাম, আপনি আমার টকশো শুনে দেখে এই শেখ হাসিনা, আপনার মতো হাসিনা বাংলাদেশে ডুবে যাবেন এটা বড় কথা না, কিন্তু আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং একটা রাজনৈতিক দল যেটার সঙ্গে মুক্তিযুদ্ধ যুক্ত আছে সেটাকে নিয়ে ডুববেন। আর উবায়দুল কাদের, এই রাজাকারের বাচ্চা, তুমি কোথায় থাকবা পৃথিবীর কেউ জানতে পারবে না। আমার টকশোগুলো আপনি শুনেন, আমি এখনো বলছি এবং বলছি শেষ পর্যন্ত 3 বার বলছি, সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। এখন আমি বলতেছি, ক্ষমতা দীর্ঘায়িত করার অর্থই হলো বাঙালি জাতি, আমি বলছি এটা সবাই শুনছে কথাটা, বাঙালি জাতি 2500 বছর আগে আলেকজান্ডার আইসা গঙ্গার পশ্চিম পারে দাঁড়ায় তার সেনাপতি সেলুকাসকে বলছিল, জানেন বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে নির্বাচনের ট্রেনের যাত্রা আজকে এখানে শেষ করতে হচ্ছে। বলি সবাই মিলে বসে দেশটা ঠিক করতে হবে, এইভাবে না, এর কোনো বিকল্প নেই আপাতত, পোলাপানের কথা না। জনাব ফজলুর রহমান, জনাব মাহমুদুর রহমান, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আয়োজন আসবেন না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।